পর মুহূর্তেই বাতাসে ভাসমান গাড়িটা এক বিকট শব্দে দড়াম করে এসে আছাড় খেল মাটির বুকে। মাটিতে চাকা ছোঁয়া মাত্রই গাড়িটা আবারও তীরের বেগে ছুটে চলল সামনের দিকে। অমল আর প্রীতম চিৎকার করে উঠল। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি দেবাঞ্জন আর আপনারা শুনছেন অন্ধকারের ডায়েরি। আমাদের আজকের গল্প সুলেখিকা অঙ্কিতা ঘোষের কলমে মাহুলি ঠাকুরানী। আজকের গল্পের শেষে রয়েছে একটি টুইস্ট, তাই গল্পটি শেষ অবধি শোনার অনুরোধ রইল। অনেকেই গল্প শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। তাদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনে অল করে রাখুন। তাহলে সব গল্প সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে। তাহলে শুনতে থাকুন আজকের গল্প মাহুলি ঠাকুরানী। ঝাড়খণ্ডের বুকে রয়েছে মহুলবনি নামক একটি ছোট্ট গ্রাম। এই গ্রামের ধার ঘেঁষেই দাঁড়িয়ে আছে একটি আদিম ঘন জঙ্গল। গ্রাম থেকে একটা সরু লাল মাটির রাস্তা এঁকে বেঁকে প্রবেশ করেছে বনের গভীরে। সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল শাল গাছের সারি। তার ফাঁকে ফাঁকে দেখা যায় মহুয়া গাছ আর বাঁশঝাড়। সাধারণত জঙ্গল ঘেরা এই গ্রামটি সর্বদাই শান্ত হয়ে থাকে, তবে আজ মহুলবনি গ্রামের শান্ত রূপটা প্রায় উধাও হয়েছে। চারিদিকে উপচে পড়ছে আনন্দ আর হই হুল্লোড়। বছরের এই একটা দিনকে কেন্দ্র করে মহুলবনিবাসীর আনন্দের আর সীমা থাকে না। আজকের এই উৎসবটি হল মাহুলি ঠাকুরানীর পুজো। মাহুলি ঠাকুরানী হলেন এই মহুলবনি গ্রামের এক জাগ্রত দেবী। এখানকার লোকেরা মনে করে এই দেবী এমনিতে খুবই শান্ত ও ভক্তবৎসল, কিন্তু কোনো কারণে ক্ষুণ্ণ হলে তিনি চরম নিষ্ঠুর ও ভয়ঙ্কর সংহারক রূপও ধারণ করে থাকেন। মহুলবনির জঙ্গলের ঠিক মাঝে এক শতবর্ষী প্রাচীন মহুয়া গাছ রয়েছে। গ্রামবাসীদের বিশ্বাস, ওই বুড়ো মহুয়া গাছটার ভেতরেই স্বয়ং মাহুলি ঠাকুরানী বাস করেন। তাই গাছটির গা ঘেঁষেই তৈরি করা হয়েছে একটি ছোট্ট মন্দির, যেখানে মাহুলি ঠাকুরানীর একটি কাঠের মূর্তি পরম যত্নে রাখা আছে। গভীর জঙ্গলের ভেতরে নিত্যদিন যাতায়াত করাটা অত্যন্ত বিপজ্জনক, তাই বছরের বাকি দিনগুলোতে এই মূর্তির তেমনভাবে পুজো করা হয়ে ওঠে না। কিন্তু বছরের এই বিশেষ দিনটিতে যেন সমস্ত নিয়ম বদলে যায়। এই একটা দিন জঙ্গলের ওপর অধিকার দেখায় মানুষেরা। সেদিন মানুষের কোলাহল আর ঢাকঢোলের আওয়াজ এতটাই জোরালো হয়ে ওঠে যে কোনো বন্য পশু সেই মন্দিরের ধারে কাছেও ঘেঁষার সাহস পায় না। আজ এই উৎসবকে কেন্দ্র করে গোটা গ্রাম তুমুল ব্যস্ততায় মেতে উঠেছে। আজকের পুজোর সবচেয়ে বড় উপাচার হল মহুয়ার রস থেকে তৈরি বিশেষ মদ, যা দেবীর চরণে অর্ঘ্য হিসেবে নিবেদন করা হয়। গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সবাই এখন ব্যস্ত সেই মহুয়ার মদ তৈরিতে। এই গ্রামের সম্মানীয় প্রধান পুরোহিত জগন্নাথ সিংয়ের বিশাল উঠোন জুড়ে এখন সাজো সাজো রব। পুজোর মূল দায়িত্ব তার কাঁধেই অর্পিত করা আছে। চারদিকে গল্প গুজব হাসি ঠাট্টার মধ্যেই চলছে পুজোর আয়োজন। এমন সময় বাড়ি ফিরল জগন্নাথ সিংয়ের ছেলে বিক্রম সিং।
পরনে জঙ্গল গাইডের খাঁকি পোশাক, গলায় ঝুলছে দূরবীন। গাঁয়ের বাকি ছেলেদের থেকে সে অনেকটাই আলাদা। শহরের কলেজে গিয়ে পড়াশোনা শেষ করে সে ফিরেছে, আর সেই বিদ্যের দেমাকে সে এখন নিজেকে বড্ড বেশি আধুনিক বলে মনে করে। এসব আবার কি চলছে এখানে? বিক্রম প্রশ্ন করল। সবাই নিমেষে চুপ করে গেল। সকলের স্থির দৃষ্টি এখন তার দিকে। জগন্নাথ সিং ছেলেকে পাল্টা প্রশ্ন করলেন, এ কি, আজ তুমি বাড়ি ফিরে এলে যে? তোমার তো পরশুদিন ফেরার কথা ছিল। বিক্রম তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ইচ্ছে তো তাই ছিল, কিন্তু তোমাদের এই ফালতু পুজোর চক্করে দুদিন জঙ্গলে জন্তু জানোয়ারের কোনো পাত্তাই পাওয়া যাবে না। তাই আমার শিকারী বন্ধুরা বলল এই ঝামেলা মিটে গেলে আবার তারা শিকার শুরু করবে। তাদের আবার স্বাদ জেগেছে এখন এসে এই পুজো দেখার। তাই অগত্যা আমাকেও ফিরে আসতে হলো। তা তোমার বন্ধুরা এখন কোথায়? ওরা একটা কাজে এখানে আসবে। ওরা আসবে বলেই তো আমি ফিরলাম, না হলে তোমাদের এই পুজোর কচকচানিতে আমি অন্তত আসতাম না। বিক্রমের কথাবার্তার রকম সকম দেখে গ্রামের লোকেরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। আসলে গ্রামের প্রধান পুরোহিত জগন্নাথ সিংয়ের সঙ্গে কেউ এভাবে কথা বলে না। বিক্রমের মা বলে উঠলেন, এভাবে বলিস না বাবা, মাহুলি ঠাকুরানী খুব জাগ্রত। সেই তো, এমনি জাগ্রত ঠাকুর, যার নাম এই তল্লাটের ছাড়া কোনো জায়গায় শোনা যায় না। একটা কাঠের পুতুলের পুজো করার জন্য জঙ্গলটাকে তোমরা সার্কাস বানিয়ে ছেড়েছ। এবারে বিক্রম নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বলল, একটু চা দিয়ে যাও তো ঘরে, মাথাটা খুব ধরেছে। বলে বিক্রম নিজের ঘরে চলে গেল। তার এই তিক্ত কথাগুলোর জন্যই উৎসবের আনন্দে ব্যস্ত উঠোনটা কিছুক্ষণের জন্য নিঃশব্দ হয়ে গেল। জগন্নাথ সিং অস্ফুটে দীর্ঘশ্বাস ফেলে বললেন, ছেলেকে শহরে পড়তে পাঠিয়ে আমি বোধহয় খুব ভুল করে ফেলেছি। কিছুক্ষণ পরেই চা নিয়ে ঘরে ঢুকল পার্বতী। উঠোনের সেই তুমুল হইচই আর তর্কের পর নিজের ঘরে এসেও বিক্রমের মেজাজটা কিছুটা খিটখিটে হয়েছিল। তবে পার্বতীকে দেখেই তার ঠোঁটের কোণে একটা নরম হাসি ফুটে উঠল। কিন্তু পার্বতীর মুখ গম্ভীর। সে স্বামীর ওই অকারণ হুজ্জুতি একেবারে পছন্দ করে না। পার্বতীকে ওভাবে ঢুকতে দেখে বিক্রম প্রশ্ন করল, কি ব্যাপার, এত গম্ভীর কেন? বাইরে তুমি অতগুলো খারাপ কথা বললে কেন? সকলে তোমাকে কত খারাপ ভাবলো বলো তো। কে কি ভাবলো তাতে আমার কোনো যায় আসে না। আচ্ছা পারু, তুমি এই অবস্থায় আর কত কাজ করবে বলো তো? হ্যাঁ, এখন তো তোমার বিশ্রাম নেওয়া উচিত। সে বললে কি হয়? বাড়ির কাজ কি বাড়ির বউরা করবে না? তাছাড়া কেউ তো এখন এই সুখবরটা জানে না, না হলে কি আমায় কেউ এত কাজ করতে দিত? বিক্রম তৎক্ষণাৎ সজাগ উঠে বসে বলল, এখন কিন্তু তুমি কাউকে কোনো কিছু বলবে না। কিন্তু আর কদিন? কিছুদিন পর তো সবাই এমনিতেই জানতে পারবে। কিছুদিন পর কি আমরা আর এখানে থাকবো? ওমা, সে কি কথা? এখানে না থাকলে আমরা যাব কোথায়? কেন, আমরা শহরে যাব। শহরে? শহরে যাওয়ার টাকা আছে আমাদের? আজ হয়তো নেই, কিন্তু কাল হয়ে যাবে। মানে? বিক্রম পার্বতীর হাত ধরে নিজের সামনে বসিয়ে নিচু স্বরে বলল, শহর থেকে আমার যে দুজন শিকারী বন্ধু আসবে তাদের সঙ্গে আমি একটা ব্যবসা ফেলেছি। সেই ব্যবসায় লাভ হলে এই 2-1 দিনের মধ্যেই আমার হাতে মোটা টাকা আসবে। তারপর সেই টাকা দিয়ে আমরা দুজন এই আস্তা করে ছেড়ে চিরকালের মতো শহরে চলে যাব, বুঝলে? আমার বাচ্চা এই বুনো গাঁয়ে বড় হবে না, সে শহরে জন্মাবে, শহরে বড় স্কুলে পড়বে। সত্যি বলছো? হ্যাঁ গো, সত্যি বলছি। তুমি শুধু আর কয়েকটা দিন অপেক্ষা করো। বৌমা, ও বৌমা, মন্দিরে যাবে তো নাকি? বাইরে থেকে শাশুড়ি মায়ের ডাকে পার্বতী উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, আপাতত আমি কিছু বলবো না। তোমার যা ব্যবস্থা করা তাড়াতাড়ি করো। আমি এখন গেলাম। তুমি তোমার বন্ধুদের নিয়ে তাড়াতাড়ি চলে এসো কিন্তু।
পার্বতী ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর বিক্রম বিছানায় কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তার শিকারী বন্ধুদের আসার সময় হয়ে এসেছে। তাদের সঙ্গেই আজ একটা নিখুঁত ষড়যন্ত্রের ভয়ঙ্কর প্রস্তুতি নিয়েছে সে। সেই কাজ যদি একবার সফল হয় তাহলে তার ভাগ্য একেবারে বদলে যেতে বাধ্য। মাহলি ঠাকুরানীকে আজ এক রূপবতী রানীর মতো সাজানো হয়েছে। জঙ্গলের মধ্যে তার মন্দিরের সামনে মাদল আর ধামসার মহড়া চলছে। অন্য পাশে মাটির হাঁড়ি থেকে মহুয়ার কড়া সুবাস ভেসে আসছে। গ্রামের সবাই এখন পুজোর শেষ মুহূর্তের তোড়জোড়ে ব্যস্ত। চারিদিকে উৎসবের তুমুল হইহুল্লোড়। এই কোলাহলের মধ্যেই বিক্রম এলো তার দুজন শিকারী বন্ধুদের নিয়ে। জগন্নাথ সিং তখন পুজোর থালা তদারকি করছিলেন। বিক্রম বন্ধুদের নিয়ে সোজা বাবার সামনে গিয়ে দাঁড়ালো। বাবা, এটা আমার বিশেষ বন্ধু, শহরে থাকে। ওর নাম অমল আর ওর নাম প্রীতম। ওরা দুজনেই মস্ত বড় শিকারী। ওদের আজকের পুজোটা দেখার বড্ড শখ ছিল, তাই এখানে নিয়ে এলাম ওদের। জগন্নাথ সিং ওদের স্বাগত জানিয়ে বললেন, তোমরা আমার ছেলের বন্ধু হয়েও পুজো দেখতে এসেছো, এটা শুনেই ভালো লাগছে। আজ রাত্রে কিন্তু তোমরা আমাদের বাড়িতেই থাকবে, কেমন? ঠিক তখনই মন্দিরের ভেতর থেকে একজন হাঁক দিলেন। পুরোহিত মশাই আসুন, এবারে যে মাকে গয়না পরাতে হবে। আচ্ছা, আমি ওদিকে গেলাম। এখন আমাদের মাহুলি ঠাকুরানী গয়না পড়বে। এই দৃশ্য দেখার জন্য এখানকার লোকেরা কতক্ষণ ধরে ঠায় দাঁড়িয়ে থাকে। তোমরাও এগিয়ে এসো, দেখে যাও আমাদের ঠাকুরানীকে আমরা কেমনভাবে সাজিয়ে রাখি। মন্দিরের ঠিক মাঝখানে বেদিতে বসানো আছে মাহলি ঠাকুরানীর কাঠের মূর্তি। দেবী মূর্তিটি ফুটখানেক লম্বা। জগন্নাথ সিং পরম ভক্তিতে দেবীর সামনে একটা কাঠের বাক্স রাখলেন। বিক্রম ফিসফিস করে নিজের বন্ধুদের বলল, এই হলো সেই গয়নার বাক্স। এবারে গয়নাগুলো দেখলে তোদের চোখ ছানা বড়া হয়ে যেতে বাধ্য, বুঝলি? জগন্নাথ সিং বাক্স খুলে একে একে গয়নাগুলো বের করতে লাগলেন। ভারী নিরেট ও খাঁটি সোনার তৈরি সেই প্রাচীন অলংকারগুলোর চমক দেখে বিক্রমের দুই শিকারী বন্ধুর চোখ লোভে চকচক করে উঠল। অমল ফিসফিসিয়ে বলল, বাবা বাবা বাহ, তুই তো ঠিকই বলেছিস রে বিক্রম। এই গয়নাগুলো তো দেখছি একেবারে 100% খাঁটি। বাহ, উফ, ভালোই দাও মারবো মনে হচ্ছে। উফ বিক্রম, তোর মতো বন্ধু যেন আমরা যুগে যুগে পাই। কিন্তু ভাই, এতগুলো সোনার গয়না জঙ্গলে থাকা একজন দেবীকে পরানো হচ্ছে কেন? এই মাহুলি ঠাকুরানীর পুজোর দিন দেবীকে এরকম খাঁটি সোনার গয়না পরিয়ে পুজো করতে হয়। কিন্তু মজার কথা কি জানিস? সারা রাত এই মহামূল্যবান গয়না দেবীর গায়ে চড়ানো থাকে। সে কি? তাহলে তো আমাদের প্ল্যান মাঠে মারা যাবে। এত টাকার গয়না দেবীর গায়ে চড়িয়ে কি গ্রামের লোকেরা বিনা পাহারায় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বে? নিশ্চয়ই সারা রাত এখানে কড়া পাহারা থাকে। তাহলে আমরা ওগুলো চুরি করব কখন? না রে না, এই গায়ের বোকা মূর্খ লোকগুলোর বিশ্বাস যে এই মাহুলি ঠাকুরানী নাকি ভীষণ জাগ্রত। দেবী নাকি নিজের গয়না নিজেই পাহারা দেন। সেই অন্ধবিশ্বাসের জোরেই এরা মনে করে যে এই গয়না নাকি কোনো দিনও চুরি হবে না। সহজ কথায় গয়না ছোঁয়ার সাহস আজ পর্যন্ত এই তল্লাটের কাউরি হয়নি। এবার অমল কৌতূহলী হয়ে বিক্রমের আরো কাছে ঘেঁষে ফিসফিসিয়ে উঠল, কিন্তু একটা কথা মাথায় ঢুকছে না। এই মহামূল্যবান গয়নাগুলো তো সারা বছর তোদের বাড়িতেই থাকে, মানে তোর বাবার জিম্মায় থাকে। তা সত্ত্বেও তুই এতদিন এগুলোকে হাত সাফাই করিসনি কেন? আমার বাড়ি থেকে গয়না উধাও হওয়া মানে সরাসরি সন্দেহ গিয়ে পড়বে আমার পরিবারের ওপর। তাই বাড়িতে থাকাকালীন এগুলো নেওয়ার কোনো উপায় নেই। কিন্তু আজ রাতে এই মন্দিরে কোনো পাহারা থাকবে না, আর ঠিক এই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে। সেই কারণেই তো আজকের এই বিশেষ দিনটাকে আমি বেছে নিয়েছি।
ওই একরত্তি কাঠের পুতুলটা তো আর এই গয়না রক্ষা করতে পারবে না। তা যা বলেছিস, এসব এই অশিক্ষিত গাইয়া লোকেদের আজব গাঁজাখুরি গল্প। যাক, এখন এসব কথা রাখ। এখানে অনেক লোক আছে। হ্যাঁ, এখানে এসব আর আলোচনা করা ঠিক হবে না। সারা সকাল ঢাক ঢোল মাদল বাজিয়ে মাহুলি ঠাকুরানীর পুজো সম্পন্ন হলো। সন্ধে নামতেই মন্দির চত্বর মশাল আর হ্যাজাকের আলোয় ঝলমল করে উঠল। একদিকে মাদল আর ধামসার তালে তালে আদিবাসী নাচের আসর বসেছে, অন্য পাশে ঢাকের আওয়াজে জঙ্গল গম গম করছে। দেবীর চরণে অর্পণ করা সেই মহুয়ার মহাপ্রসাদী মদ এবার মাটির ভাঁড়ে অল্প অল্প করে বিলিয়ে দেওয়া হচ্ছে সবার মাঝে। অমল আর প্রীতমও সেই মদের দিকে হাত বাড়াতে গেল। তা দেখে বিক্রম ওদের হাত চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, মাথা খারাপ হচ্ছে তোদের? এসব বুনো মদ একবার পেটে পড়লে আর দেখতে হবে না। সারা রাত ঘুমে কাদা হয়ে পড়ে থাকবি, তারপর চুরি করা মাথায় উঠবে। ঠিক আছে, কিন্তু তোদের এই নাটকটা কখন শেষ হবে বলতো? আর ঘন্টাখানেক পরেই যে যার বাড়িতে ফিরে যাবে। একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না। মানুষ নয় গয়নাগুলো চুরি করবে না, কিন্তু জন্তু জানোয়ার তো আর বাধা মানবে না। তারা এসে মন্দিরের ক্ষতি করে না? সেটাই অবাক লাগে জানিস। এত বছরের মন্দির, কিন্তু এর আশেপাশে কোনোদিনও কোনো জন্তু জানোয়ারকে আমি অন্তত ঘুরঘুর করতে দেখিনি। এমনকি ওই মহুয়া গাছের ওপর পাখি পর্যন্ত উড়ে বেড়ায় না। দেখতে দেখতে উৎসব শেষ হলো। ততক্ষণে সকলেই ক্লান্ত হয়ে একে একে জঙ্গল ছেড়ে গ্রামের দিকে যেতে শুরু করেছে। বিক্রমও নিজের পরিবার আর দুই বন্ধুকে নিয়ে বাড়ি ফিরে এলো। কিন্তু বাকিদের মতো বিক্রম, অমল আর প্রীতম রাতে ঘরে এসেও ঘুম হলো না। পরিকল্পনা অনুযায়ী ওদের অভিযান শুরু হবে গভীর রাতে। তাই আজ রাতে ওদের কিছুতেই ঘুমোলে চলবে না। নিঝুম নিস্তব্ধ রাত, ঝিঁঝি পোকারা ডেকে চলেছে ক্রমাগত। পার্বতী একেবারে অঘরে ঘুমোচ্ছে। বিক্রম সেই সুযোগে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলো। মা বাবার ঘর থেকেও বাবার নাক ডাকার শব্দ পেল। অর্থাৎ বাড়ির সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন। পা টিপে টিপে অমল আর প্রীতমের ঘরের দরজায় গিয়ে দুবার খটখট করল বিক্রম। মুহূর্তের মধ্যে দরজাটা খুলে গেল। ওরাও এতক্ষণ তৈরি হয়েই বিক্রমের জন্য অপেক্ষা করছিল। বিক্রম দেখল ওদের দুজনের হাতেই রয়েছে দুটো বন্দুক আর একটা ঝোলা। বিক্রম ভ্রু কুঁচকে ফিসফিসকে জিজ্ঞেস করল, ঝোলা নিয়েছিস গয়না রাখার জন্য, সেটা তো বুঝলাম, কিন্তু বন্দুক নিয়েছিস কেন? আরে ভাই, জঙ্গলে মাঝরাতে গয়না চুরি করার সময় যদি কোনো হিংস্র জানোয়ার সামনে চলে আসে, তখন তো এই বন্দুকটাই আমাদের প্রাণটা বাঁচাবে নাকি? আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি চল। টর্চ সঙ্গে আছে তো? হ্যাঁ, আমার কাছে বড় একটা টর্চ আছে। তাড়াতাড়ি চল ভাই, কেউ উঠে পড়লে আবার। ওরা তিনজন টর্চের আলোয় এগিয়ে চলল গভীর জঙ্গলের দিকে। মন্দির চত্বরে পৌঁছে দেখল তখনও মন্দিরের চারধারে বড় বড় কাঠের খুঁটিতে বাঁধা অজস্র মশাল দাউ দাউ করে জ্বলছে। ওরা আর দেরি না করে সরাসরি মন্দিরের ভেতরে ঢুকে পড়ল। সেখানে সেই কাঠের দেবী মূর্তিটি খাঁটি সোনার গয়না গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। এখানের মানুষ নিজের গয়না পড়তে পারে না, আর এই কাঠের পুতুলের গায়ে ভরি ভরি সোনা চাপিয়েছে। কুসংস্কারে কোন লেভেলে উঠেছে বুঝতে পারছিস? আরে সবই বুঝেছি ভাই, তুই এখন একটু তাড়াতাড়ি কাজটা কর তো। এমন সময় অমল অদ্ভুত শব্দ করে উঠল। সর বলছি। প্রীতম মুখ ফিরিয়ে দেখল
অমল নিজের মুখের সামনে হাত নাড়াচ্ছে অনেকটা মশা তাড়ানোর ভঙ্গিতে। ওই তুই কি করছিস? আরে দেখ না, একটা পোকা ভনভন করে জ্বালাচ্ছে। বিক্রম তাড়াতাড়ি মূর্তির গা থেকে গয়নাগুলো একের পর এক খুলতে শুরু করল। অমল আর প্রীতম এসেও হাত লাগালো। দেবীর গায়ের সব গয়না টেনে হিচড়ে খুলে নিয়ে ওরা নিজেদের ঝোলায় পড়ল। বিক্রম বলল, এবার এই গয়নাগুলো নিয়ে আমরা বাড়িতে ফিরে যাব। কাল সকালে সবার জঙ্গলে আসার আগেই আমরা অন্য জায়গায় শিকারের নাম করে গয়নাগুলো নিয়ে চলে যাব। তারপর তারপর শহরে গিয়ে গয়না বেচে যে যার ভাগ বুঝে নেব। কি? এমন সময় আচমকা তীব্র বাতাস বইতে শুরু করল। ক্রমেই সেই বাতাস রূপান্তরিত হলো এক প্রলয়ঙ্করী ঝড়ে। সেই ঝড়ের দাপট এতটাই তীব্র যে মন্দিরের চারপাশে জ্বলতে থাকা মশালগুলো দপদপ করে নিভে গেল। ধুলো আর শুকনো পাতা উড়ে ওদের চোখে মুখে ঢুকে যেতে লাগলো। অমল বলল, সর্বনাশ, এ আবার কি হলো রে? এই এরকম হঠাৎ করে ঝড় ওঠে নাকি? হ্যাঁ, না না, ঝড় তো আমার বাপের চাকর। তোমার পারমিশন নিয়ে তারপর তো উঠবে। এই সালা, কথা বলবি মুখ সামলে, নইলে টেনে না। তোরা চুপ করবি? তাড়াতাড়ি টর্চটা জ্বালা। টর্চ জ্বালিয়ে প্রীতম বলল, ভাই, আমরা কিন্তু এই অবস্থায় এখন গ্রামে ঢুকতে পারবো না। এতক্ষণে নিশ্চয়ই গ্রামের অনেকেই উঠে পড়েছে। তাদের মধ্যে কেউ যদি আমাদের হাতে বন্দুক আর এই গয়নার বস্তা দেখে, তাহলে নিশ্চয়ই আমাদের সন্দেহ করবে। তাহলে উপায় কি? আমরা জঙ্গলের ভেতরেই না হয় কিছুক্ষণ অপেক্ষা করি। ঝড় বৃষ্টি একটু আয়ত্তে এলে না হয় গা বাঁচিয়ে তোর বাড়ি পৌঁছানোর চেষ্টা করব। হ্যাঁ, ও ঠিকই বলেছে। বিক্রম, তুই বরং আগে বাড়ি ফিরে ওই আগে পরিস্থিতিটা সামলা। তোর বাবা মা আর বউকে ঘরের ভিতরেই আটকে রাখ, বুঝলি? যাতে আমরা যখন তোর বাড়িতে ঢুকবো তখন যাতে কেউ আমাদের দেখতে না পায়। পরিস্থিতি বেগতিক দেখে বিক্রম আর অমত করল না। ঠিক আছে, তোরা তাহলে বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকবি। ওখান দিয়ে ঢুকলে তোদের মা বাবার ঘর পেরিয়ে নিজেদের ঘরে যেতে হবে না, সরাসরি নিজেদের ঘরে ঢুকে যেতে পারবি। বিক্রম ঝড়ের মধ্যেই গ্রামের মূল রাস্তার দিকে রওনা দিল। আর ওদিকে অমল আর প্রীতম সেই মহামূল্যবান সোনার গয়নার ঝোলা আর বন্দুক নিয়ে জঙ্গলের অন্য এক অজানা পথের দিকে মিলিয়ে গেল। মুষলধারে বৃষ্টির মধ্যে বিক্রম যখন নিজের বাড়িতে এসে পৌঁছালো, তখন বাড়ির সকলেই চিন্তিত হয়ে দালানে এপাশ ওপাশ পায়চারি করছে। বিক্রমকে সদর দরজা দিয়ে একেবারে ভিজে ঢুকতে দেখেই পার্বতী বলল, কোথায় গিয়েছিলে গো তুমি? আমরা তো চিন্তায় চিন্তায় সারা হচ্ছি। আসলে মানে হঠাৎ ঘুম ভেঙে গেল তো, তাই দেখলাম। ওদের সঙ্গেই তো ছিলে এতক্ষণ, তা ওরা কোথায়? প্রশ্ন করলেন জগন্নাথ সিং। বিক্রম থতমত খেয়ে বলল, ইয়ে মানে কাদের সঙ্গে? ঝড় উঠতেই বৌমা বাইরে এসে বলল তুমি নাকি ঘরে নেই, তাই আমরা তোমার বন্ধুদের ঘরে গিয়েছিলাম, কিন্তু তাদের ঘরও তো ফাঁকা। তাই ভাবলাম তুমি হয়তো ওদের সঙ্গেই। ইয়ে না না বাবা, আমি কেন ওদের সঙ্গে যাব? আসলে বিক্রম চট করে একটা গল্প ফেঁদে বলল, রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। উঠে বাইরের ঘরে গিয়ে দেখলাম যে অমল আর প্রীতম কেউই বিছানায় নেই, সদর দরজাটাও হাট করে খোলা। সেই জন্যে আমি ওদের খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল বলে ফিরে এলাম। ওরা শহরের মানুষ, হয়তো ঘরে গুমোট লাগছিল বলে একটু খোলা হাওয়ায় ঘুরতে বেরিয়েছিল। এখন হঠাৎ বৃষ্টি আসায় হয়তো কোথাও আটকে পড়েছে। বৃষ্টিটা একটু কমলেই ফিরে আসবে। তোমরা যে যার ঘরে যাও যাও। হ্যাঁ, আমি তো ফিরে এসেছি। সবাই আবারও নিশ্চিন্ত হয়ে যে যার ঘরে চলে গেল। বিক্রম পা টিপে টিপে বাড়ির একদম পেছনের দিকের দরজাটা খুলে দিয়ে সেখানেই বন্ধুদের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে রইল। তাড়াতাড়ি পা চালা, আমাদের হাতে বেশি সময় নেই কিন্তু। আরে ভাই, এই দুর্যোগ ঝড় বৃষ্টির মধ্যে টর্চের আলোয় দেখে দেখে
যতটা পারি জোরে ছুটছি ভাই, এর বেশি পারবো না। ঝড়ের তাণ্ডব আর মুষলধারে বৃষ্টির মধ্যেই জঙ্গল থেকে মেইন রোডের দিকে দৌড়াচ্ছিল প্রীতম আর অমল। কোনো রকমে হাইওয়ের কাছাকাছি পৌঁছাতেই অন্ধকারের মাঝে ম্লান হেডলাইটের আলো জ্বালিয়ে দাঁড়িয়ে থাকা 4 চাকার গাড়িটা ওদের নজরে পড়ল। গাড়িটাকে দেখেই ওরা টর্চ নিভিয়ে দিয়ে গাড়ির দিকে ছুটতে লাগলো। অমল বলল, ভাগ্যিস গাড়িটা সময় মতো এসে গেছে। আসবে না মানে? আমি সমস্ত ব্যবস্থা করেই এসেছিলাম এখানে। তবে যাই বল, ভাগ্য ভালো বিক্রমের। আমাদের তো প্ল্যান ছিল আজ রাতে ওই শালাকে ওই জঙ্গলের মধ্যেই গুলি করে মেরে দেব, তারপর গয়না নিয়ে হা হয়ে যাব। কিন্তু এই বৃষ্টিটাই ওর প্রাণটা বাঁচিয়ে দিল। কিন্তু ও যদি পরে আমাদের খুঁজতে আসে? কি করে খুঁজবে? আমি তোকে আমাদের ভুল ঠিকানা দিয়ে এসেছি। এখন এই গয়নার পুরো টাকাটা আমাদের দুজনের মধ্যেই ভাগ হবে। ভালোই হবে, অন্তত আর আমাদের প্রাণের ঝুঁকি নিয়ে চোরা শিকার করতে হবে না। মস্তি আর শান্তি। গাড়ির কাছে পৌঁছেই ওরা পেছনের সিটে উঠে পড়ল। বাইরের পরিবেশের মতো গাড়ির ভেতরেও ঘুটঘুটে অন্ধকার। প্রীতম বলল, ড্রাইভার, গাড়ি ভাগাও, জলদি ভাগাও। সঙ্গে সঙ্গে গাড়িটা একটা ঝাঁকুনি দিয়ে স্টার্ট হয়ে গেল। তারপর তীব্র গতিতে হাইওয়ের বুক চিরে এগিয়ে চলল। এমন সময় জঙ্গল থেকে একজন মাঝবয়সী লোক পরি কি মরি করে গাড়িটার পেছনে ছুটতে ছুটতে সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল, কিন্তু কে শোনে কার কথা? কিছুক্ষণের মধ্যেই গাড়ির পেছনের লাল আলোটা অন্ধকারে মিলিয়ে গেল। বাইরে রাত যত বাড়ছে, বৃষ্টির বেগও যেন পাল্লা দিয়ে ততই জোরালো হচ্ছে। অথচ অমল বা প্রীতমের এখনো কোনো পাত্তা নেই। বিক্রমের মন ধীরে ধীরে অস্থির হয়ে উঠল। বেশ কয়েকটা আশঙ্কা ওর মনে দেখা দিল। জঙ্গলে থাকতে গিয়ে ওদের কোনো বিপদ হলো না তো? নাকি ফিরতে গিয়ে ওরা কারো হাতে ধরা পড়ে গেল? আচ্ছা, ওরা ধরা পড়ে গিয়ে আবার আমার নাম বলে দেয়নি তো? নাকি হঠাৎ করেই বিক্রমের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। এক ভয়ঙ্কর কু ডাক ডাকলো তার মনে। চোয়াল শক্ত করে সে নিজের মনেই বলল, ওরা আদেও ফিরবে তো? এই সম্ভাবনার কথা ভাবতেই বিক্রমের হাত পা ঠান্ডা হয়ে এলো। বুকের ভেতরটা কাঁপতে শুরু করলো। গাড়িটা হাইওয়ের রাস্তা ধরে তীব্র গতিতে ছুটে চলেছে। পেছনের সিটে বসে প্রীতম আর অমল তখনও উত্তেজনায় কাঁপছে। এত সহজে যে লাখ লাখ টাকার গয়না হাতানো গেছে, সেটা ওরা যেন এখনো বিশ্বাসই করতে পারছে না। ঝড়ের রাতে কনকনে ঠান্ডা বাতাস আর বৃষ্টির ছাট থেকে বাঁচার জন্য ওরা গাড়ির জানলা বন্ধ করে রেখেছিল। হঠাৎ করেই গাড়ির ভেতরের বন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল মহুয়ার চোলাই মদের উগ্র গন্ধ। গন্ধটা এতটাই কড়া যে প্রীতম আর অমল দুজনেই কেশে উঠল। প্রীতম কাশতে কাশতে বলল, তোর দিকে চালাটা খুলতো অমল। আমার দিকে আমি খুলছি। অমল জানলা খুলতে খুলতে সামনের দিকে তাকিয়ে বলল, কি ড্রাইভার জি, কি অন্ধকারের সুযোগ নিয়ে মর্তদ খাচ্ছ নাকি? ওই ড্রাইভার, তুই কি মদ খেয়ে গাড়ি চালাচ্ছিস? শালা গাড়ি থামা বলছি। গাড়ি থামল না। এমনকি সামনের দিক থেকে কোনো উত্তরও এলো না। প্রীতম বিরক্ত হয়ে বলল, অমল, অমল টর্চটা বের করতো।
তারপর ড্রাইভারকে মজা দেখাচ্ছি শালা। অমল টর্চটা বের করে সামনের ড্রাইভারের সিটের দিকে আলো ফেলল, আর সেই আলোয় ওরা যা দেখল তা দেখে দুজনের বুকের রক্ত নিমেষে জল হয়ে গেল। ড্রাইভারের সিটটা ফাঁকা। সঙ্গে সঙ্গে গাড়ির গতি আরো বেড়ে গেল। হাইওয়ের ওপর দিয়ে গাড়িটা এঁকে বেঁকে ছুটে চলল সামনের দিকে। অমল আর প্রীতম মরিয়া হয়ে চলন্ত গাড়ির দরজা খুলে লাফ দেওয়ার চেষ্টা করল, কিন্তু কিছুতেই দরজার লক খুলল না। জানলার কাঁচগুলো নিজে থেকেই বন্ধ হয়ে গেল। গাড়ির ভেতরে সেই চোলাই মদের গন্ধটা এবার ক্রমশ অসহ্য হয়ে উঠতে লাগলো। উগ্র ঝাঁঝালো গন্ধটা যেন পুরো বাতাসটাকে গিলে নিচ্ছে। প্রীতম আর অমলের দম বন্ধ হয়ে এলো। ঠিক সেই সময় ওদের মাঝখানে রাখা গয়নার ঝোলাটা নড়াচড়া শুরু করলো। প্রীতম কাঁপতে কাঁপতে টর্চের আলোটা ফেলল ঝোলার ওপর। তীব্র আলোয় ওরা দেখল শক্ত করে বাঁধা কাপড়ের গিঁটটা আলগা হয়ে খুলে আসছে। পর মুহূর্তে এই গিঁটটা সম্পূর্ণ খুলে গেল এবং ঝোলার মুখ থেকে গল গল করে বেরোতে লাগলো কুচকুচে কালো শত শত জ্যান্ত পোকা। সেই বিষাক্ত পোকাগুলো হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ল অমল আর প্রীতমের ওপর। কোনো কিছু বোঝার আগেই পোকাগুলো ওদের নাকে, মুখে, চোখের কোনায় কামড়ে ধরে মাংস খুবলে নিতে লাগলো। তীব্র যন্ত্রণায় ওরা ছটফট করতে লাগলো, কিন্তু পোকাদের সেই কামড়ের হাত থেকে ওদের রেহাই মিলল না। তখনই টর্চের আলোটা দপ করে নিভে গেল। পুরো গাড়িটা ডুবে গেল এক জমাট বাঁধা নিশ্ছিদ্র অন্ধকারে। হঠাৎ ভীষণ একটা ঝাঁকুনি দিয়ে গাড়িটা আচমকা থেমে গেল। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি পড়ছে। গাড়ির ভেতরে তখনও সেই পোকাদের ভয়ঙ্কর ভনভনানি আর অবিরাম কামড়ানি চলছে। যন্ত্রণায় পাগল হয়ে অমল আর প্রীতম মরিয়া হয়ে গাড়ির দরজার হ্যান্ডেল ঘোরাতেই ভাগ্যবশত সেটা এবার সহজেই খুলে গেল। তীব্র আতঙ্ক আর বিষাক্ত পোকাদের হাত থেকে বাঁচতে ওরা যেই না গাড়ি থেকে নিচে নামতে গেল, অমনি ভয়ে ওদের বুকের স্পন্দন স্তব্ধ হয়ে গেল। ওরা দেখলো গাড়ির নিচে কোনো রাস্তা নেই। চাকার নিচে রয়েছে শুধুই শূন্যতা। গাড়িটা মাটি থেকে কম করে কয়েক ফুট উঁচুতে উঠে বাতাসে ভাসছে। গাড়ির ভেতরের সেই বিষাক্ত পোকাগুলো ঝাঁক বেঁধে এক নিমেষে গাড়ি থেকে বেরিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। অমল আর প্রীতমের শরীর তখন থরথর করে কাঁপছে। ভয়ে ওরা এতটাই কুঁকড়ে গেছে যে কারোর মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। এমন সময় গাড়ির একদম সামনে অন্ধকারের বুক চিরে একটা তীব্র আলো জ্বলে উঠল। সেই আলো এতটাই প্রখর যে সেদিকে তাকিয়ে ওদের চোখ ধাঁধিয়ে গেল। সেই আলোর বলয়ের মধ্যে ধীরে ধীরে ফুটে উঠল একজন নারীর চরম ভয়ঙ্কর রূপ। তার গায়ের রং নিশ্ছিদ্র অন্ধকারের মতো কালো। তার চোখ দুটো থেকে ঠিকরে বেরোচ্ছে এক অদ্ভুত অতি প্রাকৃতিক রক্তাভ তেজ। তার ঠোঁটের কোণে লেগে আছে একটা পৈশাচিক হাসি। প্রীতম আর অমল পলকহীন চোখে সেই নারী মূর্তির দিকে তাকিয়ে রইল। মূর্তিটির সেই আদিম ভয়ঙ্কর চাউনি দেখলে যে কোনো মানুষের বুকের রক্ত হিম হয়ে যায়। নারী মূর্তিটি এবারে হুঙ্কার দিয়ে নিজের গমগমে কর্কশ কণ্ঠে বলল, পালাচ্ছিস কোথায়? আমার গয়নাগুলো দিয়ে যা। পর মুহূর্তেই বাতাসে ভাসমান গাড়িটা এক বিকট শব্দে দড়াম করে এসে আছাড় খেল মাটির বুকে। মাটিতে চাকা ছোঁয়া মাত্রই গাড়িটা আবারও তীরের বেগে ছুটে চলল সামনের দিকে। অমল আর প্রীতম চিৎকার করে উঠল।
ওদের গাড়ি হাইওয়ের রেলিং ভেঙে সোজা কয়েকশো ফুট নিচে গভীর খাদে গিয়ে পড়ল। ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল পুরো এলাকা। আগুনের লেলিহান শিখায় পুড়ে একেবারে ছাই হয়ে গেল প্রীতম আর অমলের দেহ। সারা রাত চোখের পাতা এক করতে পারেনি বিক্রম। বাড়ির পেছনের দরজার সামনে ঠায় দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা দুটো অবশ হয়ে এসেছে। ভোর হয়ে গেল, অথচ অমল আর প্রীতম ফিরল না। এতক্ষণে বিক্রম বুঝতে পেরেছে ওর দুই বন্ধুই তাকে ঠকিয়ে গয়না নিয়ে চম্পট দিয়েছে। অর্থাৎ বিক্রমের একুলো গেল, ওকুলো গেল। নিজেদের গ্রামের দেবীর গয়না তো গেলই, উল্টে সে কোনো টাকাও পেল না। দুশ্চিন্তায় আর রাগে তার মাথা গরম হয়ে এলো। তবুও সে নিজেকে যতটা সম্ভব সামলে নিল। বাড়ির সকলে উঠতে তাকে তার বন্ধুদের কথা জিজ্ঞাসা করতেই সে জানালো যে কাল রাতে ওর দুই বন্ধুই আর বাড়ি ফিরে আসেনি। শিকারী মানুষদের এরকম খামখেয়ালি ভাব থাকে, তাই সেই বিষয়ে আর কেউই মাথা ঘামালো না। বিক্রমের মনে তখন আর এক চিন্তার উদ্ভব হলো। মন্দিরে গয়না না পেয়ে গ্রামের লোকেরা যখন হুলুস্থুলু বাঁধাবে তখন কি হবে? আরেকটু বেলা হতেই দেবীর গয়না ফিরিয়ে আনার জন্য গ্রামের সকলে মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুত হলো। এইবারে বিক্রমও সকলের সঙ্গে মন্দিরে হাজির হলো। কিন্তু এ কি? মন্দিরের ভেতরে মাহলি ঠাকুরানীর দিকে তাকাতেই বিক্রমের পায়ের তলা থেকে মাটি সরে গেল। মাহলি ঠাকুরানীর কৃষ্ণবর্ণের কাঠের মূর্তির সর্বাঙ্গে ঝলমল করছে ভারী ভারী সোনার গয়না। বিক্রম নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। এটা কিভাবে সম্ভব যে গয়নাগুলো কাল রাতে তারা চুরি করেছিল আজ সেগুলো দেবীর গায়ে আবার ফিরে এলো কি করে? তবে কি অমল আর প্রীতম গয়নাগুলো আবার মন্দিরে রেখে দিয়েছিল? না, সেটা কিছুতেই সম্ভব নয়। বিক্রমের মাথায় তখনও কোনো হিসাব মিলল না। ওং ঐং রিং শ্রীং মাহুলি দেব্যাই নমঃ অরণ্যেশ্বরী দেবীং ভূতপ্রেত বিনাশিনীম মহুল বৃক্ষ নীলায়ং বন্ধে রক্ষ রক্ষ স্বাহা। জগন্নাথ সিং ভক্তি ভরে প্রণাম করে মন্ত্র পড়তে পড়তে প্রত্যেকবারের মতোই দেবীর গা থেকে একটা একটা করে গয়না সযত্নে খুলে বাক্সে ভরলেন। তারপর বিক্রমকে ডেকে বললেন, তুমি আর পার্বতী এই বাক্স নিয়ে বাড়ি ফিরে যাও, আমি আর তোমার মা একটু পরে ফিরব। বিক্রম যন্ত্রচালিতের মতো বাক্সটা হাতে নিয়ে পার্বতীর জন্য অপেক্ষা না করেই একা একা গ্রামের দিকে এগিয়ে চলল। কিছু দূর এগোতেই পার্বতী পিছন থেকে হাঁক দিল, কি গো, তুমি আমায় ফেলে একলা একলা চলে যাচ্ছ? বিক্রম থমকে দাঁড়ালো। পার্বতী তার পাশে এসে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, কি গো, একা একা চলে যাচ্ছ যে? বাবা তো আমায় তোমার সঙ্গে নিয়ে যেতে বললেন। না মানে আসলে চলো তাড়াতাড়ি বাড়ি চলো, অনেক কাজ পড়ে আছে আমার। বাড়ি ফিরে বিক্রম পার্বতীর হাতে গয়নার বাক্সটা দিয়ে বলল, পার্বতী, এই গয়নাগুলো সিন্ধুকে রেখে দাও। পার্বতী বাক্সটা নিয়ে বলল, মা বাবার ফিরতে ঢের দেরি আছে, ততক্ষণ আমি একটা কাজ করব। কি কাজ? পার্বতী চওড়া হাসি হেসে বলল, একটু দাঁড়াও, আমি ডাকলে তারপর ঘরে আসবে। বলেই সে বাক্স সমেত নিজের ঘরে চলে গেল। বিক্রমের আর কিছুই ভালো লাগছে না। বারবার তার মনে হচ্ছে অমল আর প্রীতম গয়না রেখে গেল কোথায়। কিছুক্ষণ পর পার্বতী ঘরের ভেতর থেকে হাঁক দিল, ওগো, একবার এসে দেখে যাও। বিক্রমের সত্যিই আর কিছু ভালো লাগছিল না। তবুও সে অনিচ্ছা সত্ত্বেও ঘরের ভেতরে এলো। কিন্তু পার্বতীকে দেখে সে রীতিমতো চমকে উঠল।
পার্বতী সেই গয়নার বাক্স থেকে মাহুলি ঠাকুরানীর সেই ভারী ভারী সোনার গয়নাগুলো বের করে নিজের গায়ে পড়েছে। বিক্রম চমকে উঠে বলল, এ কি করছো পার্বতী? ওই ওই গয়না পড়েছো কেন? পার্বতীর ঠোঁটের কোণে এক অদ্ভুত কুটিল হাসি ফুটে উঠল। বলল, এই গয়নাগুলো দেখলে তোমার লোভ হয় না? আচ্ছা, এই গয়নাগুলো যদি সত্যি সত্যি চুরি করা যেত তাহলে কত ভালো হতো, তাই না? পার্বতীর মুখে এমন কথা শুনে বিক্রম যেন আকাশ থেকে পড়ল। পার্বতী তো কোনোদিন এমন কথা বলে না। পার্বতী এবারে বিক্রমের চোখের দিকে সরাসরি তাকিয়ে ফিসফিস করে বলে উঠল, কি গো, এগুলো চুরি করবে? এই গয়না চুরি করে আমরা দুজনে শহরে চলে যাব, তারপরে সব বেচে আমরা শহরে থাকবো। তুমিও তো এটাই চেয়েছিলে, তাই না? হ্যাঁ, এসব কি বলছো তুমি পারু? তুমি তুমি এসব কি করে জানলে? কাল তো নিজের চোরা শিকারী বন্ধুগুলোর সঙ্গে তুমি এই গয়নায় চুরি করতে গেছিলে, তাহলে আজ এত অবাক হচ্ছ কেন? কথাটা শুনে বিক্রম চমকে উঠল। অমল আর প্রীতমকে সে বাড়ির সবার কাছে শিকারী বন্ধু বলেই পরিচয় দিয়েছিল। পার্বতীকে তো সে কোনোদিন বলেনি যে তার বন্ধুরা আসলে চোরা শিকারী। বিক্রম যে এরকম বহু চোরা শিকারীদের পথ দেখিয়ে জঙ্গলে নিয়ে এসে বেআইনি শিকার করায়, সেই বিষয়ে কেউ কিছুই জানে না। তাছাড়া কাল যে ওরা সবাই মিলে গয়না চুরি করতে গেছিল, সেটাই বা পার্বতী জানল কি করে? বিক্রম ভয়ে ভয়ে পার্বতীর দিকে তাকিয়ে অদ্ভুত একটা প্রশ্ন করল। সত্যি করে বলো, তুমি কে? তুমি আমার পার্বতী নও, তুমি আমার পার্বতী নও। পার্বতী অদ্ভুত স্বরে বিকটভাবে হাসল। তার চোখের মণি দুটো লাল হয়ে জলজল করে উঠল। এমন সময় সদর দরজার ওপার থেকে একটা চেনা কণ্ঠস্বর ভেসে এলো। এই শুনছো, সদরটা খোলো। বাইরে থেকে পার্বতী তার স্বামীকে উদ্দেশ্য করে বলছে, কি গো, আমায় জঙ্গলে ফেলে তো হুড়মুড়িয়ে চলে এলে, আর এখন দরজা খুলছো না? বাইরে থেকে পার্বতীর গলা ভেসে আসতেই বিক্রমের চোখের সামনে ঘরের ভেতর দাঁড়িয়ে থাকা পার্বতীর মুখে নারকীয় পৈশাচিক হাসি ফুটে উঠল। ধীরে ধীরে তার সুন্দর মানবী রূপটা একটা চরম ভয়ঙ্কর মূর্তিতে বদলে যেতে লাগল। সেই সঙ্গে ঘরের বাতাসে তীব্রভাবে ছড়িয়ে পড়ল মহুয়ার কড়া মদের গন্ধ। সামনে দাঁড়িয়ে থাকা সেই ভয়ঙ্কর অলৌকিক মূর্তিটি গমগমে কণ্ঠস্বরে বলে উঠল, এবার তোর পালা। আমার গয়নায় হাত দিয়ে তুই পার পাবি ভেবেছিস? আমি সেটা কিছুতেই হতে দেব না। বলেই সেই বীভৎস মূর্তিটা একটা অমানসিক শব্দ করে বিক্রমের দিকে দুহাত বাড়িয়ে ধেয়ে এলো। বিক্রম চরম আতঙ্কে বিহ্বল হয়ে গেল। চোখের সামনে চারপাশটা নিমেষে অন্ধকার হয়ে গেল তার। সঙ্গে সঙ্গে ঘরের মেঝেতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল বিক্রম। যখন জ্ঞান ফিরল, তখন বিক্রমের পুরো শরীরটা তীব্র জ্বরের ফলে কাঁপছে। কোনো রকমে চোখ খুলে তাকাতেই সে দেখল সে নিজের বিছানায় শুয়ে আছে। একটু আগেই তার সঙ্গে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাটার কথা মনে পড়তেই তার শরীরে কাঁটা দিয়ে উঠল। এমন সময় পার্বতী ঘরে এসে স্বামীর জ্ঞান ফিরেছে দেখে বলল, তুমি উঠে পড়েছো? তোমার শরীর কেমন আছে গো? পার্বতীকে দেখে বিক্রমের হাত পা ঠান্ডা হয়ে এলো। পার্বতী তার কাছে এসে বলল,
তুমি তো জ্ঞান হারিয়ে ফেলেছিলে। আজ সকাল থেকে দেখছি তুমি খুব চিন্তায় আছো। কি হয়েছে বলো তো তোমার? পার্বতী এবারে বিক্রমের মাথায় হাত দিতে গেলেই বিক্রম উন্মাদের মতো চিৎকার করে বলল, ওই ওই তুই কে রে? আবার আবার আমার বউয়ের রূপ নিয়ে এসেছিস? হ্যাঁ, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা আমার ঘর থেকে। এসব কি বলছো তুমি? আমি তোমার পারু। মিথ্যে বলছিস তুই, মিথ্যে বলছিস। যা 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 যা, বেরিয়ে যা আমার ঘর থেকে, বেরিয়ে যা, নাহলে নাহলে আমি। বিক্রম খাটের পাশের টেবিলের ওপর থেকে ফুলদানি তুলে শাসিয়ে উঠল। নাহলে তোর মাথায় এই ফুলদানিটা ভাঙবো আমি। যা বলছি, যা। পার্বতী তাড়াতাড়ি বাইরে এসে শ্বশুর শাশুড়িকে ডেকে আনতে উদ্যত হল। এদিকে বিক্রম ফুলদানি রেখে কোনো রকমে খাটের ওপর থেকে নেমে এলো। এমন সময় কোথা থেকে একটা কুচকুচে কালো পোকা উড়ে এসে বিক্রমের কানের কাছে বনবন করে ঘুরতে লাগলো। বিক্রম হাত পা ছুঁড়ে পোকাটাকে তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সেই পোকাটা আচমকা বিক্রমের নাকের ভেতর প্রবেশ করল। সে নিজের আঙুল নাকের ভেতর ঢুকিয়ে মরিয়া হয়ে পোকাটাকে বের করার চেষ্টা করতে লাগলো, কিন্তু ততক্ষণে পোকাটা নাকের ভেতর দিয়ে সোজা তার মাথায় চলে গেল। সেখানে পৌঁছানো মাত্রই বিক্রম টের পেল এক অবর্ণনীয় নরক যন্ত্রণা। মাথার ভেতর গিয়ে সেই একটা পোকা যেন লক্ষ লক্ষ পোকার জন্ম দিল। বিক্রমের মনে হলো তার খুলির ভেতর কোটি কোটি বিষাক্ত পোকা কিলবিল করছে। সেই যন্ত্রণায় বিক্রমের চোখ উল্টে গেল। সে পাগলের মতো ছটফট করতে লাগলো, দেওয়ালে মাথা পিটতে লাগলো, কিন্তু মাথার ভেতরের সেই কামড়ানি আর থামল না। উন্মাদনায় বিক্রম ফুলদানিটা আবারও তুলে নিয়ে নিজের মাথায় সজোরে আঘাত করতে গেল, কিন্তু তখনই ঘরের ভেতরে এলেন জগন্নাথ সিং। তিনি এক লাফে গিয়ে বিক্রমকে চাপটে ধরলেন। বিক্রমের মা আর্তনাদ করে ফুলদানিটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। বিক্রম পশুর মতো ছটফট করতে করতে বলল, পোকা পোকা পোকা, মাথার ভেতরে পোকা ঢুকেছে, মাথার ভেতরে পোকা ঢুকেছে, মাথা ফাটিয়ে পোকা বের করবো। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়। পোকাগুলো আমার ঘিলু কুড়ে করে খাচ্ছে। ওগুলোকে বের করতে হবে, ওগুলোকে বের করতে হবে তো। আমার মাথাটা ফাটিয়ে দাও, আমার মাথাটা ফাটিয়ে দাও, নাহলে নাহলে আমি মরে যাব, নাহলে আমি মরে যাব। মাথা 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 আমার ফাটাতেই হবে, মাথা আমার ফাটাতেই হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্প তো শুনছেন, তবে শুনতে শুনতে গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হাইপ বাটনটি ক্লিক করে আরও শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেবেন আমাদের গল্প। আমাদেরকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না, লিংক রইল ডেসক্রিপশন বক্সে। আসুন শুনে নিই গল্পের বাকি অংশ। বিক্রমের এই চিৎকার চেঁচামেচি শুনে গ্রামের বেশ কিছু লোকজন হন্তদন্ত হয়ে এই বাড়িতে চলে এলো। তাদের সাহায্যে জগন্নাথ সিং বিক্রমকে জোর করে খাটে শুইয়ে বেঁধে ফেলল। দড়িতে বাধা পড়েও বিক্রমের ছটফটানি থামল না। সে খাটের ওপর শুয়েই মাথাটা এদিক ওদিক নাড়াতে নাড়াতে বলল, একবারের জন্য, একবারের জন্য আমার বাঁধনটা খুলে দাও, খুলে দাও না। আমি নিজের মাথাটাকে ফাটিয়ে পোকাগুলোকে বের করে দিই, তারপর আমি একদম শান্ত হয়ে যাব। আমায় ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও না। আরে যাও, কেউ ডাক্তার ডেকে নিয়ে এসো। কিছুক্ষণ পর গ্রামের প্রবীণ ডাক্তারবাবু খবর পেয়ে বিক্রমদের বাড়িতে এসে পৌঁছলেন। বিক্রমের এরূপ অবস্থা দেখে তিনি একটা ইঞ্জেকশন পুশ করে দিলেন। বিক্রমের শরীরটা
ধীরে ধীরে শিথিল হয়ে পড়ল। তারপর তিনি জগন্নাথ সিংয়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, পরিস্থিতি ভালো ঠেকছে না মশাই। আপনার ছেলের কোনো বড় রকমের স্নায়ুর রোগ হয়েছে বলেই মনে হয়। কাল সকালেই ওকে শহরের বড় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। কিন্তু ডাক্তারবাবু, যদি আজ মাঝরাতেও আবার এমন করে উঠে পাগলামি শুরু করে, তখন তখন আমরা কি করব? আপনি একদম চিন্তা করবেন না। আমি যে কড়া ঘুমের ওষুধটা ওকে লিখে দিয়েছি, তাতে ওর ঘুম একেবারে কাল সকালে ভাঙবে। তার আগে ওর জাগার কোনো সম্ভাবনা প্রায় নেই। আজকে রাতের মতো ও একদম নিশ্চিন্তে ঘুমাবে। আপনারা এই দড়ি টড়ি ওর হাত পা থেকে খুলে দিন। ডাক্তারবাবুর এই কথায় সকলের বুকের ওপর থেকেই যেন একটা মস্ত বড় পাথর নেমে গেল। সন্ধ্যের পর থেকেই শুরু হয়েছে প্রচণ্ড ঝড় বৃষ্টি। মাঝে মধ্যেই এক একটা বাজ পড়ার বিকট শব্দে পুরো গ্রামটা কেঁপে উঠছে। ডাক্তারবাবুর ওষুধের ওপর ভরসা করে জগন্নাথ সিংয়ের বাড়ির সকলেই প্রায় নিশ্চিন্তে ঘুমোচ্ছে। কিন্তু মাঝরাতে আচমকাই বিক্রমের ঘুমটা ভেঙে গেল এক চরম অস্বস্তিতে। যেই না সে চোখ মেলে তাকালো, অমনি তার বুকের ভেতরটা থমকে গেল। ঘরের ম্লান অন্ধকারে ঠিক তার মুখের ওপর ঝুঁকে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর দেখতে নারী। তার চুলগুলো সাপের মতো লটপট করছে, গায়ের চামড়া কুচকুচে কালো, মুখে লেগে আছে বিকৃত পৈশাচিক ক্রূর হাসি। আতঙ্কে বিক্রম চিৎকার করতে গেল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। সেই ভয়ঙ্কর মূর্তিটা নিজের মুখটা বিক্রমের কানের একদম কাছে এনে হাড় কাঁপানো শীতল ফিসফিসানি কণ্ঠে বলল, আজ রাতে তোর শেষ রাত। শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে যা। এক অবরুদ্ধ গুঙানি উগড়ে দিয়ে ধড়মড় করে খাটের উপর উঠে বসল বিক্রম। সে হাঁপাতে লাগলো, তার সারা শরীর বেয়ে ঘাম ঝরছে। চারদিকে তাকিয়ে সে বুঝল সে স্বপ্ন দেখছিল। তার পাশে শুয়ে পার্বতী অঘরে ঘুমোচ্ছে। এমন সময় বাইরের সেই তুমুল ঝড় বৃষ্টির শব্দকে ছাপিয়ে বাড়ির সদর দরজায় একটা শব্দ শোনা গেল। এত রাতে আবার কে এলো? বিক্রম ধীরে ধীরে খাট থেকে নামলো। অন্ধকারের মধ্যে পা টিপে টিপে বিক্রম ঘর থেকে বেরিয়ে এসে সদর দরজা খুলে দিল। কিন্তু ঝমঝমিয়ে পড়তে থাকা বৃষ্টির মধ্যে বিক্রম কাউকে কোথাও দেখতে পেল না। দরজা বন্ধ করে সে ফিরেই আসছিল, কিন্তু তখনই হঠাৎ তার মুখে একটা জোরালো আলো সরাসরি এসে পড়ল। হঠাৎ এই তীব্র আলোর ঝলকানিতে বিক্রমের চোখ দুটো ধাঁধিয়ে গেল। প্রথমটায় সে কিছু বুঝতে পারল না। তারপর আলোর তীব্রতা সয়ে আসতে সে দেখল মাত্র কয়েক হাত দূর থেকে জোরালো টর্চ হাতে নিয়ে দুজন দাঁড়িয়ে আছে। বিক্রম ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে সেই আলোর দিকে এগিয়ে গিয়ে থমকে গেল। দেখল সেখানে অমল আর প্রীতম দাঁড়িয়ে আছে। বিক্রম উত্তেজিত হয়ে উঠল। তোরা তোরা গয়না ফিরিয়ে দিয়ে কোথায় পালিয়ে গেছিলি? হ্যাঁ, আর যদি পালিয়ে গেছিলি তাহলে ফিরে এলি কেন? কত কষ্ট করে কালকের দিনের সমস্ত ব্যবস্থা করেছিলাম আমি, আর তোরা সব প্ল্যানে জল ঢেলে দিলি। আজ যদি গয়নাগুলো নিয়ে আমরা পালিয়ে যেতে পারতাম, তাহলে কাল আমরা কত টাকার মালিক হতাম জানিস? তোদের জন্য, তোদের জন্য। বিক্রম থেমে গেল। অমল আর প্রীতমকে স্বাভাবিক বলে মনে হচ্ছিল না। ওদের শরীরের ভঙ্গি বড্ড অদ্ভুত এবং নিষ্প্রাণ। ওরা যেন মরা মাছের মতো তাকিয়ে আছে। ওদের মুখে কোনো অভিব্যক্তি নেই,
কোনো হাসি নেই, কোনো রাগ নেই। বিক্রম স্তম্ভিত হয়ে আরো কিছু বলতে যাবে, কিন্তু তার মুখ খোলার আগেই অমল আর প্রীতম ঘুরে দাঁড়ালো। কোনো কথা না বলে ওরা পিছন ফিরে সেই গভীর অন্ধকার জঙ্গলের দিকে এগিয়ে চলল। কি তোরা জঙ্গলে যাচ্ছিস কেন? আরে আরে ওখানে আর গয়না নেই। অমল আর প্রীতম পিছনে ফিরল না, ধীরে ধীরে জঙ্গলের মধ্যে প্রবেশ করল। তখনও তুমুল বৃষ্টি পড়ছে, বাজ পড়ছে, কিন্তু সেই প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই এক অজানা অবর্ণনীয় টানে বিক্রম নিজের সমস্ত মানসিক আর শারীরিক ইচ্ছা শক্তি হারিয়ে ফেলল। সেও বন্ধুদের পিছু পিছু মহুলবনী জঙ্গলের দিকে এগিয়ে চলল। কিছুক্ষণের মধ্যেই ওরা মন্দিরের সামনে এসে দাঁড়ালো। টর্চের ম্লান আলোতে মাহলি ঠাকুরানীর কাঠের মূর্তিটা দেখা যাচ্ছে। বিক্রম একটু এগিয়ে গিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, তোরা আমাকে এখানে নিয়ে এলি কেন? পিছন থেকে অমলের কণ্ঠ ভেসে এলো, দোষ তো আমরা একা করিনি, আমরা তো জানতামই না যে এখানে এত গয়না দিয়ে দেবীর পুজো হয়। তুই তো আমাদের সবটা বলেছিস, বল। তাহলে আমরা একা কেন শাস্তি পাবো? তোকেও তো এই শাস্তির ভাগ নিতে হবে, তাই নয় কি? চমকে উঠে পিছন ফিরল বিক্রম। দেখল তার সামনে প্রীতম বা অমল দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আছে দুটো বীভৎস কঙ্কাল। সেই কঙ্কালগুলোর চোখের কোটরের ভেতর থেকে জলজল করছে লালচে আলো। সঙ্গে সঙ্গে বিক্রম বুঝতে পারল সে একটা চরম ফাঁদে পা দিয়েছে। তীব্র আতঙ্কে সে জঙ্গল থেকে পালানোর জন্য চেষ্টা করল, কিন্তু তার সামনে এক তীব্র অলৌকিক আলো অন্ধকারের বুক চিরে ফুটে উঠল। বিক্রম ছিটকে গিয়ে কয়েক হাত দূরে পড়ল। তার দৃষ্টি নিবদ্ধ সেই অলৌকিক আলোটির দিকে। সেই আলোর মধ্য থেকে আবির্ভাব হলো স্বয়ং মাহুলি ঠাকুরানী। দেবীর রূপ ভীষণ ভয়ঙ্কর। তাঁর নিশ্ছিদ্র অন্ধকারের মতো কালো রঙের শরীরের আড়ালে খেলছে অলৌকিক তেজ। তার ঠোঁটের কোণে লেগে থাকা নিষ্ঠুর পৈশাচিক হাসি ও আদিম ভয়ঙ্কর চাউনি দেখলে যে কোনো মানুষেরই বুকের রক্ত হিম হয়ে যেতে পারে। বিক্রম হাত জোর করে বসে পড়ল। মা, মা আমায় ক্ষমা করে দাও মা, আমি অন্যায় করেছি মা, আর এই ভুল হবে না মা, আমায় ক্ষমা করে দাও মা, ভুল করেছি মা, ক্ষমা করে দাও। দেবী নিজের জ্বলন্ত চোখ দুটো দিয়ে বিক্রমের দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। বিক্রমের দু হাত যেন ধীরে ধীরে অবশ হয়ে আসছিল। তার ডান হাত নিজের ইচ্ছের বিরুদ্ধেই ওপরে উঠে এলো। তার মুখটা হঠাৎ খুলে যেতে লাগলো। বিক্রম এসব কিছুই করতে চাইছিল না, তবুও তার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। তার হাতটা কাঁপতে কাঁপতে মুখের ভেতরে ঢুকে গেল। তারপর এক পৈশাচিক শক্তিতে তার হাত গলার ভেতরে প্রবেশ করে নিজের শ্বাসনালীর ওপর থাবা বসালো। এক ঝটকায় সে নিজের শ্বাসনালী নিজেই ছিঁড়ে ফেলল। এই নারকীয় যন্ত্রণার ফলে বিক্রমের চোখ দুটো কোটর থেকে ঠিকরে বেরিয়ে এলো। তার মুখ থেকে রক্তের বদলে স্রোতের মতো ছিটকে বেরোতে লাগলো কুচকুচে কালো তরল। মেঝের ওপর লুটিয়ে পড়ল বিক্রমের নিষ্প্রাণ দেহ। মাহুলি ঠাকুরানী চরম নিষ্ঠুর বিচার সম্পন্ন করে পৈশাচিক শব্দে হেসে উঠলেন। ha 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 ha
পরদিন সকালে বিক্রমকে খুঁজে না পেয়ে গোটা গ্রামে সকলে তাকে এদিক ওদিক খুঁজতে ছুটল। কয়েকজন জঙ্গলেও এলো। সেখানে এসে দেখল বিক্রমের বিভৎস মৃতদেহটা রক্তাক্ত অবস্থায় মাহুলি ঠাকুরানীর মন্দিরের সামনে পড়ে আছে। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। জগন্নাথ সিং এর বাড়ির উঠোনে গ্রামের অনেকেই বসে আছে। জগন্নাথ সিং আজ বড় ক্লান্ত। জোয়ান ছেলের ওই বিভৎস মৃত্যুর শোক প্রবীণ মানুষটাকে ভেতর থেকে একদম একেবারে শেষ করে দিয়েছে। সেদিন রাতে বিক্রম যে কিভাবে জঙ্গলে গেল আর কে তার ওভাবে হত্যা করল সেসব কিছুই জানেন না তিনি। জগন্নাথ সিং এর শরীরে আর কোনো গুরুভার বইবার মতো শক্তি নেই। তাই মাহুলি ঠাকুরানীর বহুমূল্য অলংকার রক্ষার সেই পবিত্র দায়িত্ব আজ তিনি গ্রামেরই এক নিষ্ঠাবান যুবক সনাতনের হাতে তুলে দিচ্ছেন। জগন্নাথ সিং সেই প্রাচীন গয়নার বাক্সটা সনাতনের দিকে বাড়িয়ে দিলেন। সনাতন সেই বাক্স নিয়ে বলল, এত বড় দায়িত্ব আমি একজন সামান্য মানুষ হয়ে কিভাবে নিই বলুন তো? এই বহুমূল্য গয়না যদি কোনোদিনও... ভয় পেও না সনাতন। সনাতনের কাঁধে হাত রেখে গম্ভীর গলায় বললেন জগন্নাথ সিং, এই গয়না স্বয়ং মাহুলি ঠাকুরানী নিজেই রক্ষা করেন। তোমায় শুধু নিয়ম মেনে এটা নিজের কাছে রাখতে হবে। আমার বাপ ঠাকুরদারা কি বলতেন জানো? আজ পর্যন্ত এই গয়না চুরি করার কথা এই চত্বরে কোনো মানুষ ভাবতেও পারেনি, কারণ এই গয়না চুরি করে কেউ কোনোদিন আত্মসাৎ করতে পারে না। এই গয়না ঠিকই দেবীর চরণে ফিরে আসে। উল্টে যে বা যারা এই গয়না চুরি করতে যাবে, দেবীর অলৌকিক কোপে সে তো মরবেই, এমনকি তার পুরো বংশটাও ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। জগন্নাথ সিং এর দাওয়ায় তখন পার্বতী নিজের সদ্যজাত সন্তানকে কোলে নিয়ে বসেছিল। জগন্নাথ সিং এর কথাটা শেষ হতে না হতেই সকলের অলক্ষ্যে পার্বতীর কোলের সন্তান চোখ মেলে তাকালো। সেই অবোধ শিশুর চোখের মণি দুটো দগদগে লাল হয়ে জ্বলে উঠেই আবারও স্বাভাবিক হয়ে গেল। কেউ দেখল না, কেউ খেয়ালও করল না যে সেই ছোট্ট শিশুর ঠোঁটের কোণে এক অদ্ভুত শীতল আর পৈশাচিক হাসি ফুটে উঠেছে। আসলে মাহুলি ঠাকুরানীর গয়না চুরির অপরাধের চূড়ান্ত শাস্তি শুধু অমল, প্রীতম আর বিক্রমের মৃত্যুতেই শেষ হয়ে যায়নি, বরং তা এক অভিশাপের বীজ হয়ে তাদের বংশের নতুন প্রজন্মের রক্তেও মিশে গেছে। শুনছিলেন সুলেখিকা অঙ্কিতা ঘোষের কলমে মাহুলি ঠাকুরানী। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি দেবাঞ্জন। বিভিন্ন চরিত্রে সৌরদীপ, RNM অভিষেক, দেবযানী, বর্ণালী, নীল, ফিদা, তানিশা, সৌরভ রায়, দীপঙ্কর এবং আমি দেবাঞ্জন। শব্দ সংযোজন ও আবহ সায়ন, প্রচ্ছদ মিনিম্যালি ও মোশন গ্রাফিক্স উষ্ণিস। নাট্যরূপ ফিদা। পর্ব পরিচালনা টিম অন্ধকারের ডায়েরি। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন ও যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসেন তাদের সাথে প্লিজ শেয়ার করবেন। আর হ্যাঁ, হাইপ বাটনটি ক্লিক করে আরও শ্রোতা বন্ধুদের কাছে আমাদের এই গল্প পৌঁছতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন এবং নোটিফিকেশনে অল করে রাখবেন, যাতে সব গল্প সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। ফিরছি পরের গল্প নিয়ে আগামী শনিবার ঠিক দুপুর 12:30টায়। আপনারা শুনতে থাকুন
অন্ধকারের ডায়েরি। ভয় যেখানে বাস্তব, অন্ধকার সেখানে গভীর।